আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সালাউদ্দিনের গুম হওয়া নিয়ে ভয়াবহ প্রশ্ন তুলল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবশেষে আওয়ামী নেতাদের বিতাড়ন শুরু করল ভারত। বিএনপিকে চাপে রাখতে নতুন চাল পিয়ারের পক্ষের দলগুলোর। এবার বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অশোভন ও স্ববিরোধী ভাষায় তাদের সমালোচনা করেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, পিয়ার নিয়ে ভিন্নমত থাকা রাজনৈতিক সৌন্দর্যের অংশ, কিন্তু সালাউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তার রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী। তিনি বলেন, বিএনপি যখন ফ্যাসিস্ট শাসনের কথা বলে তখন তারা নিজেরাই 2013 থেকে 14 ও 2019 সালের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং বিজয়ীও হয়েছে। এমনকি চট্টগ্রামের শাহাদাত হোসেন এবং ঢাকার ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন সেই একই বিএনপি নেতা যখন পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের সমালোচনা করেন তখন তা সম্পূর্ণ স্ববিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হয়। শেখ ফজলুল করিম মারুফ আরও বলেন, জনাব সালাউদ্দিন আহমেদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের মুখে এমন ভাষা শোভা পায় না। তিনি যখন গুম হন বলে দাবি করা হয় তখন ভারতে আরাম আয়েশে অবস্থান করছিলেন। বিএনপির অনেক নেতাকর্মী যখন গুম খুনের শিকার হয়েছেন তখন তিনি ভারতে ছিলেন। গুম ইস্যুতে কমিশনে মামলা না করে পরে চাপে পড়ে দায়ের করেন, যা তার কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার দায় তাকেই নিতে হবে। আর বিএনপিও সমালোচনার মুখে পড়বে। বিএনপির উচিত হবে এমন স্ববিরোধী এবং বিতর্কিত নেতার বিষয়ে সতর্ক থাকা, যেন তিনি দল ও দেশের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারেন। তিনি আরও বলেন, সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে মতভিন্নতা থাকবেই, কিন্তু সেটার প্রকাশ হতে হবে যুক্তিপূর্ণ ভাষায়, অভব্য আচরণ নয়। সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে বিএনপির অবস্থানকে দুর্বল ও বিতর্কিত করে তুলেছে। যদি নতুন বাংলাদেশ করতে হয় তবে পুরনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যুক্তির ভাষায় আলোচনায় অংশ নিতেও আহ্বান জানানো হয়েছে। অবশেষে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুশিনের উদ্যোগ নিয়েছে দেশটি। ইতোমধ্যে প্রথম লটে গুজরাটের ভাদোরদা থেকে প্রায় 200 জনকে দেশটির বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। ভাদোরদা থেকে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমান বাহিনী। বাকি আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে পুশিন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা নিশ্চিত বাংলাদেশি, যার মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র নেই। তাদেরও এই বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর এয়ারবাস বিমানে লোকগুলোকে তোলা হয়। তাদের প্রথমে ভাদোরদা বিমান ঘাঁটিতে কড়া নিরাপত্তায় আনা হয়। তিনি বলেছেন, 2 মাস আগে গুজরাটে ধরপাকড় শুরু হয়। এরপর এসব মানুষকে আটক করা হয়, তাদের রাখা হয় একটি অস্থায়ী কেন্দ্রে। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় পুলিশের একজন কর্মকর্তা বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগের পালিয়ে আসা নেতাকর্মী। এরা অবৈধভাবে গত 10 মাস ধরে প্রথমে পশ্চিমবঙ্গে, পরে গুজরাটে অবস্থান করছিলেন। এই ঘটনায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলছেন, শেষ পর্যন্ত ভারতের বিজেপি সরকারও আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিয়ার পদ্ধতির চাপ। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ভোটের অনুপাত পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আনুপাতিক নির্বাচন না চাইলেও এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টিও এ দাবিতে সমর্থন দিচ্ছে। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলোর সূত্রে জানা গেছে। সংস্কারের চলমান সংলাপে দর কষাকষির কৌশল হিসেবে সংসদের নিম্নকক্ষে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিয়ার পদ্ধতির দাবি তুলেছে তারা।
রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবি থেকে সরে আসবে। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। এতে বিএনপি, জামাত, এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে 400 করা হবে। উচ্চকক্ষ হবে 100 আসনের। 400 আসনের নিম্নকক্ষে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট FPTP পদ্ধতিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষেও ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে 10টি আসন পাবে। দেশের বিভিন্ন জায়গায় দলের নাম করে চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী। এর মধ্যে হাইব্রিড ও নব্য বিএনপির নামধারী বেশি বেপরোয়া। বিগত দিনে রাজপথে থাকা বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপিতে এখন হাইব্রিডদের অনেক দাপট। দলের দুর্দিনে যারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে, তারাই এখন বিএনপির হর্তাকর্তা। তাদের সঙ্গে যোগ হয়েছে নব্য বিএনপি নামধারী অনেকে, যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, অথচ তারাই এখন দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এমনকি বিভিন্ন কমিটিতেও তাদের অনেককে রাখা হচ্ছে। এ নিয়ে ত্যাগী এবং দুঃসময়ের নেতাকর্মীরা বিব্রত এবং অনেক স্থানে কোণঠাসা। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি কুড়িগ্রাম জেলার চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আহত করার ঘটনা ঘটে। পরে তদন্ত করে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন শিরিনের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি মডেল থানার পাঁচথুবি ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি দলের নামে বিভিন্ন সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করে। এ সময় দুজনকে ছিনিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইতোমধ্যে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকার বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গত বুধবার রাতে বনানী এলাকার জাকারিয়া হোটেলে ঢুকে ভাঙচুর ও নারীদের উপর হামলা চালায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে মনির হোসেনকে বহিষ্কার করা হয়। গত 28 জুন বাড়ি দখল ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যেই হারুনুর রশিদ হারুন শোকজের জবাব দিয়েছেন। তবে আহ্বায়ক দেশের বাইরে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী বা অপরাধমূলক কাজের ব্যাপারে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী ও সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। এরই মধ্যে 4-5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার এক্সে দেয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন। তবে মাস্কের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন।
তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এই বিরোধ আরও তীব্র হলো বলা যায়। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের। ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা এই হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করেছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। তবে ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা মানুষ সাহসের উপর ভর করে অনেক অসাধ্য সাধন করতে পারে। আর এই সাহস কোথা থেকে আসে জানেন? সাহসের মূল উৎস হচ্ছে সততা এবং কাজের প্রতি একাগ্রতা। প্রিয় বন্ধুরা, আজ থেকে আপনি আমি চলুন সবাই সাহসের সঙ্গে এগিয়ে চলি, সাহসের সঙ্গে প্রত্যেকটি কাজের সমাধান করবার চেষ্টা করি। আর এর জন্য যে সততা প্রয়োজন, সেই সততার চর্চাও করতে থাকি। একদিন দেখব যে আমি আমার জীবনের পুরো কাজকর্মই সততার সঙ্গে করতে পারছি, কিন্তু অনুশীলনটা এখন থেকেই শুরু করতে হবে। জীবনের সকল অসততা আস্তে আস্তে মুছে ফেললেই আপনি আলোর মানুষ হয়ে উঠবেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, সীমান্তে একজন নয় 3 প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সাহায্য করেছে। ভারতের ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামই দেয়নি, সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ নিউ এজ মিলিটারি টেকনোলজিস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় তিনি এই মন্তব্য করেন। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, পাকিস্তানকে সাহায্যের বিষয়ে চীনের ভূমিকা নিয়ে যা এতদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন ডেপুটি আর্মি চিফ উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, এটা সেই চীন যারা 5 বছর আগে লাদাখে স্থিতাবস্থা পুরোপুরি বদলে দিয়েছিল, কিন্তু 2020 সালের 19 জুন প্রধানমন্ত্রী মোদী তাদের ক্লিন চিট দেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং এর ভাষণে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে, যা ভারতের মাথায় রাখা উচিত। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উপমনু বলেছেন, কিছু নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখেই পাকিস্তানের সঙ্গে চীন তাদের নৈকট্য বাড়িয়েছে এবং সাম্প্রতিক উত্তেজনার সময় সে দেশ যে পাকিস্তানকে সাহায্য করবে তা অভিপ্রেতই ছিল। এই অঞ্চলে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে হলে ভারতকে প্রতিবেশী দেশের পাশাপাশি তাদের সহায়তাকারী দেশগুলোর কথাও ভাবতে হবে। অন্যদিকে সামরিক সরঞ্জামের সরবরাহের বিষয়ে যে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং, তার দ্রুতই সমাধান প্রয়োজন বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এবং সুরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বলেছেন, সামরিক সরঞ্জামের সাপ্লাই চেইন সম্পর্কে যে তথ্য প্রকাশ পেয়েছে, সেনা কর্মকর্তাদের অনেকেই সে বিষয়ে আগেও বলে এসেছেন। ভবিষ্যতের কথা ভেবে এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা এবং অ্যাড্রেস করা দরকার। প্রসঙ্গত, গত মাসে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির জেনারেল সাহির শামশাদ মির্জা দাবি করেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে, সেখানে তাদের নিজস্ব সম্পদই ব্যবহার হয়েছে। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর তরফে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার ভারতের উপসেনাপ্রধান রাহুল আর সিং বলেছেন, অপারেশন সিন্ধুর থেকে যা কিছু শেখার থাকতে পারে সে বিষয়ে বলা দরকার বলে আমি মনে করি। প্রথমত, সীমান্ত একটা, শত্রু 2
দুজন। আমার সামনে পাকিস্তানকে দেখেছি, কিন্তু আসলে শত্রু দুজন। কিন্তু আমি যদি 3 জন বলি তাহলে ভুল হবে না। পাকিস্তান ছিল কেবলমাত্র সামনে দৃশ্যমান মুখ। তিনি আরও বলেন, পাকিস্তানকে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়েছে, কারণ গত 5 বছরের তথ্য অনুযায়ী পাকিস্তান যে সামরিক সরঞ্জাম পেয়েছে তার 81% এসেছে চীন থেকে। চীন উত্তর সীমান্তে কাদা ছোড়াছুড়ির খেলায় জড়িয়ে পড়ার চেয়ে অন্যকে যন্ত্রণা দেওয়ার জন্য প্রতিবেশীকে ব্যবহার করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষে চীনের ভূমিকা সম্পর্কে আগেও অভিযোগ উঠেছিল। পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনও স্পষ্টভাবেই প্রকাশ্যে এসেছে এর আগে। লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংয়ের কথায়, চীন একটি বিষয়ে বুঝতে পেরেছে যে এখানে তাদের তৈরি অস্ত্রগুলোকে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে যাচাই করে দেখতে পারবে। তাই এটা তাদের কাছে এক ধরনের পরীক্ষাগারের মতো ছিল। এর বাইরে তুরস্কও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা পাকিস্তানকে সাহায্য করেছে। আমরা দেখেছি যে সংঘর্ষের সময় অনেক ধরনের ড্রোন ছিল, সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিও ছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।